পঞ্চগড়ের সাথে 22 সাল থেকে আমার সম্পর্কটা একটু ভিন্ন। এর আগে সারা দেশের মতো একটা জেলা ছিল পঞ্চগড় আমার কাছে। 22 সালের নৌকাডুবিতে যখন আসলাম, এই সংখ্যা কি 72 না 82 ছিল? 72 ছিল। আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়ার। একটাই ছোট শিশুকে কুলে নেওয়ার সুযোগ হয়েছিল, সেই শিশুটি আজকে এখানে এসেছে। আমি বলেছিলাম যে ওরা একটু নিয়ে আসবেন, আমি একটু দেখব। এর নাম হচ্ছে দীপু। তখন তার বয়স হয়তো কম বেশি 2 বছর হবে। একেবারেই অবুঝ ছিল, কথাও বলতে পারতো না। সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে, বাবাও হারিয়েছে। সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই, অবুঝ বাচ্চা, আমরা চেষ্টা করি সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি। কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিনই এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন। তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন। ভালো, সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না, সবাই মিলেমিশে করার মাঝেই কল্যাণ। খুশি হলাম, যাক তার অভিভাবক পাওয়া গেল, তাও শক্তিশালী মিনিস্টার। আমি এখানে তার ভাই পরিতোষকে জিজ্ঞেস করলাম, ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেয়? বলল জি না। আমি বললাম তারা কি কিছু করেছিলেন? বলে হ্যাঁ করেছেন। তারা কি করেছেন? যে ওর জন্য জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে। তো ও জামা কাপড় দিলে খাবে কি? তার পড়ালেখার যোগান কে দিবে? আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কোলে নেওয়ার সুযোগ হলো। এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে। আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের 1 তারিখে এসে হাজির হব ইনশাল্লাহ। এটা চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা এখানে দেখব না তার মা বাপ কোন ধর্মের মানুষ ছিলেন, আমরা দেখব তারা মানুষ ছিলেন। আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না। আমরা ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ, এই সবগুলা মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, চলতে চাই। এর মাঝেই আমাদের গর্ব, এর মাঝেই আমাদের সৌন্দর্য, এর মাঝেই আমাদের শান্তি নিহত। আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি। এখানে একটা কথা একেবারেই সাফ, এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম, তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ। এই কথা আর বলবেন না। কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু? এই দেশে যেই জন্ম নিছে সেই এ দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে কোনো ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। এই বদ হাসলত ছিল অতীতের পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল। যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে না। স্বাধীনতার 54 বছর গেল, আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে? আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। আমরা সবাই মিলে ইউনিটি, একটাই জাতি আমরা। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। হ্যাঁ, তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে আমি একজন মুসলমান, ইনি একজন হিন্দু, তিনি একজন বৌদ্ধ, হয়তো আরেকজন খ্রিস্টান। এই 4 ধর্মের বাইরে বাংলাদেশে অন্য কোনো ধর্মের লোক নেই। কিছু লোক থাকতে পারে যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন, তাদেরকে মানুষ এইথিস্ট বা নাস্তিক হিসাবে চিনে। যাই হোক, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচাখুচি না করেন, সুড়সুড়ি না দেন। এটা আমরা একেবারেই ঘৃণা করি, পছন্দ করি না। এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে,
আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে, প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরে থামিয়ে দেবে। সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। ঘটার পরে আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে। হাজির হয়ে বলেছেন, আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি। ওই সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা। সে দাঁড়িয়ে কোর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্যে তুমি অনুতপ্ত কিনা। সে বলেছে আমি অনুতপ্ত। মাথা নত করে কথাগুলা সে বলছিল। ওখানকার বিজ্ঞ লোকেরা বলেছেন তার ভুল স্বীকার করা, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে এসে ক্ষমা প্রার্থনা করা, এটাই তার শাস্তি। এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমরা এটা পারব। বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো, মেহেরবানি করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন না কেউ। আমরা এটাকে ঘৃণা করি, অপছন্দ করি। যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন, আমি আল্লাহর পর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি, তারা যাদেরকে মাইনরিটি বলতেন এই ভাইদের সম্পদ, ইজ্জত এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে তারা। আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে 1972 সালের 10 জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ 2025 সালের এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেইগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। তাহলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে, সম্পদ লুণ্ঠন করেছে। সম্মানিত বন্ধুগণ, আরেকটি কথা আমাদের পরিষ্কার, ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্র। আমরা ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না, তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব। পঞ্চগড়ের ন্যায্য কতগুলো দাবি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সদর হাসপাতালকে 100 থেকে 250 বেডে উন্নীত করা, একটি বিশ্ববিদ্যালয় কায়েমের দাবি, চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে একটা বেসরকারি মেডিকেল কলেজ এখানে নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল, অদৃশ্য হাতের ইশারায় বন্ধ হয়ে গেছে। এইটা পুনরায় চালু করে তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং চিনিকল পুনরায় চালু করা।